হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে গীতা ফোন করে স্বস্তিককে জিজ্ঞাসা করছে যে ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবেই অঙ্কিতকে রেডি করেছেন তো। তখন স্বস্তিক বলছে হ্যাঁ, ওকে দেখলে তুমি চিনতেই পারবে না। গীতা বলছে আপনি ওকে কিন্তু খুব সাবধানে নিয়ে আসবেন। স্বস্তিক বলছে হ্যাঁ হ্যাঁ, ৬-৭টা মেয়েকে আরও নিয়ে নেব, ওকে ঘিরে রাখবে বড়বাবু ফ্রি হওয়া অবধি। গীতা বলছে দেরি করবেন না প্লিজ, যতটা সময় কিল করা যায় আর কি। আর আসার সময় এফআইআরটা করে আসবেন। এরপরে মেহেক জিজ্ঞাসা করছে আবার কিসের এফআইআর। গীতা বলছে ওটা তুমি নিয়ে ওটা নিয়ে তুমি চিন্তা করো না, ওরা সবটা জানে, ওরা সবটা সামলে নেবে। এরপরে মেহেক অঙ্কিতের সাথে একটু কথা বলতে চায়। গীতা তখন তাকে ফোনটা দিয়ে চটপট কথা বলে নিতে বলে। মেহেক তো প্রথমেই অঙ্কিত কেমন আছে জিজ্ঞাসা করছে। অঙ্কিত বলছে যে আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আর সাথে এটাও বলছে যে আমি তোমার গীতা বৌদি, বড়বাবু, এদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে যদি ওরা না থাকতো তাহলে আমার কি হতো আমি সেটা ভাবতেই পারছি না। মেহেক জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি এখানে আসছো তো। অঙ্কিত বলছে আসতে তো আমাকে হবেই। মেহেক বলছে তাড়াতাড়ি এসো, আমি তোমাকে খুব মিস করছি। অঙ্কিত বলছে সেও তাকে খুব মিস করছে। এই বলতে বলতে গীতা মেহেকের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর অঙ্কিতকে তাড়াতাড়ি আসতে বলে, দিয়ে ফোনটা রেখে দেয়। এরপর গীতা মেহেককে বলছে অঙ্কিতকে দেখলে তুমি চিনতেই পারবে না। মেহেক বলছে কেন। গীতা বলছে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। অঙ্কিতকে পুরো মেয়ের সাজে সাজানো হয়েছে, একজন মেয়ে বানানো হয়েছে তাকে, তাই গীতা বলছে এরকম কথা। এরপর দেখা যাচ্ছে স্বস্তিক, অঙ্কিত এরা কিছু মেয়েদের নিয়ে কৃপানের বাড়িতে পৌঁছে যায়। দরজার বাইরে কৃপানের বাবা কিরণকান্তি ব্যানার্জি স্বস্তিকদের মুখোমুখি হয়। স্বস্তিককে তখন জিজ্ঞাসা করছেন যে এরা কারা। স্বস্তিক বলছে এরা মেয়েরা আমাদের আত্মীয় স্বজন। তখন কিরণকান্তিবাবু বলছেন যে আগে তো কোনোদিনও দেখিনি। ঠিক তখনই একজন লোক কিরণবাবুকে ডাকতে চলে আসে, বলছে স্যার একটু বাইরে আসুন, প্রবলেম হয়েছে। কিরণকান্তি তখন ওই লোকটার সাথে বাইরে চলে গেলে স্বস্তিক মেয়েদের নিয়ে এই সুযোগে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকেই স্বস্তিক আগে গীতার সাথে গিয়ে দেখা করে। মেহেক তখন জিজ্ঞাসা করছে অঙ্কিত কোথায়। স্বস্তিক তখন মেয়েদের দিকে ইশারা করছে আর অঙ্কিত তখন মেয়ের বেশে বেরিয়ে আসে। তাকে দেখে মেহেক হাসতে শুরু করে। অঙ্কিত মেহেকের সামনে এসেই তাকে আই লাভ ইউ বলে আর জড়িয়ে ধরে। ঠিক তখনই কৃপান এসে তাদের একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখে আর জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে, কে এই মহিলা, আর এই মহিলাকে তুমি হাক করছো কেন। মেহেককে জিজ্ঞাসা করছে। এরপর কৃপানের বাবাও সেখানে চলে আসে। কৃপানকে বলছে এলিন সোশ্যাল মিডিয়া লাইভ করছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, এটা চারিদিকে রাষ্ট্র হয়ে যাচ্ছে যে এখানে নাকি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বলে কিরণকান্তি কৃপানকে নিয়ে সেটা দেখাতে বাইরে নিয়ে চলে যায়। গীতাও ঠিক তখন বাইরে যেতে চায়। স্বস্তিক কেন জিজ্ঞাসা করলে গীতা বলছে বড়বাবু আসার সময় হয়ে গেছে, বাইরে এবার একটা ধুন্ধুমার কাণ্ড হবে, আর এরপরে লবিতে হবে একটা ধুন্ধুমার কাণ্ড। কৃপান বাইরে গিয়ে কিন্তু বুঝতে পেরে যায়, তাই বিয়ে শুরু করার জন্য তাড়াহুড়ো করে দেয় আর সেখানে থাকা লোকেদের মেহেককে নিয়ে আসতে বলে। গীতা এদিকে ভেতরে মেহেক স্বস্তিককে বলছে যে বিয়ের মণ্ডপে তোমরা যাবে, আর এমনভাবে যাবে যে পিড়ি করে যেতে যেতে যেন 10 মিনিট সময় লেগে যায়। এরপরে গীতা বলছে লোক আসবে পিড়ি তুলে নিয়ে যেতে। এরপরে গীতা মেহেককে বলছে যে রিভলভারটা অঙ্কিতের হাতে দিয়ে দিতে, আর মেহেকও সেই মতো করে রিভলভারটা অঙ্কিতের হাতে দিয়ে দেয়। অঙ্কিত গীতাকে ধন্যবাদ জানায় আর গীতা বাইরে চলে যায়। এরপর দেখা যাচ্ছে মেহেক বিয়ের পিড়িতে করে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে মেহেককে। পুরোহিত মশাই 7 পাক ঘোরাতে বলছে, সেই মতো করে মেহেককে 7 পাক ঘোরানো হচ্ছে। এরপর পুরোহিত মশাই শুভদৃষ্টির জন্য পানপাতাটা সরাতে বলছে, আর পানপাতা সরাতেই দেখা যাচ্ছে যে সেখানে মেহেক নয় অন্য একটি মেয়ে, আর সেটা দেখে সবাই অবাক। কৃপান তখন মেহেক কোথায় মেহেক কোথায় বলে চিৎকার চেঁচামেচি করছে। বন্নি তখন বলছে জানি, বুঝতে পেরেছি, আমরা তো কিছু বুঝতেই পারছি না, আমরা তো মেহেককেই দেখেছি, কিন্তু কি করে মেহেকের বদলে এখানে অন্য কেউ আসলো। ঈশা বলছে হ্যাঁ, কিন্তু মেহেক কোথায় গেল। কিরণকান্তি এবার এগিয়ে গিয়ে লোকজনদের বলছে যে চারিদিকটা ঘিরে ফেলো, কেউ যাতে বেরোতে না পারে। এরপর পদ্মকে কিরণ বলছে তুই সব জানিস, মেহেক কোথায় বল। ঈশা আর বাকিরাও কিন্তু তখন পদ্মকে জিজ্ঞাসা করছে যে মেহেক কোথায়, বলার জন্য চাপ দিচ্ছে। কৃপান এরপর বরের মুকুট খুলে ফেলে আর বলছে যে মেহেক তো পালাতে পারবে না, মেহেক কিছুতেই পালাতে পারবে না। ওদিকে দেখা যাচ্ছে কৃপানের মা মেহেক আর অঙ্কিতকে পালাতে সাহায্য করছে। স্বস্তিক বলছে তাড়াতাড়ি এসো, গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। মেহেক তখন কৃপানের মাকে হাত জোর করে বলছে অনেক ধন্যবাদ আপনাকে, এই প্রথম মায়ের মতো লাগছে, এই বলে তাকে একটা প্রণাম করে। কৃপানের মা তখন বলছে ঈশ্বর তোমার মঙ্গল করুক, আমার ছেলে তোমার সাথে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, আমি তা মেনে নিতে পারি না কিছুতেই, আর এটা হতেও দিতে পারি না, তাই তোমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। এরপর স্বস্তিক অঙ্কিত আর মেহেককে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতেই কিরণকান্তির লোকজন তাদের ঘিরে ফেলে, আর সেই লোকজন মেহেকের দিকে হাত বাড়ালে স্বস্তিক তখন তাদেরকে মারতে শুরু করে।
আর সাথে অঙ্কিত সবার সাথে লড়তে থাকে। এরপরে কৃপান, তার বাবা, বন্নি, ঈশা, পদ্ম সবাই সেখানে চলে আসে। কৃপান তখন মেহেকের দিকে বন্দুক নিশানা করে বলছে যে এই মেরে ফেলে দেব। মেহেক সেই ভয়ে কৃপানের মাকে জড়িয়ে ধরে। এরপর বড়বাবু সেখানে চলে আসেন আর কৃপানের হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে বলেন, ওটা খেলনা, মানে ওটা খেলনা না বাবুসোনা। কৃপান বড়বাবুকে দেখে ভয় পেয়ে যায়। বড়বাবু স্বস্তিক, মেহেক আর অঙ্কিতকে এরপর তার সাথে থানায় যেতে বলে। বড়বাবু এরপর কিরণকান্তিকে বলছে যে আপনি আমার সাথে থানায় চলুন, না হলে আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব। কৃপান বলছে আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি যে আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। কৃপানের মা তখন বলছে অনেক অন্যায় করেছিস। কৃপান মেহেককে জোর করে গান পয়েন্টে রেখে বিয়ে করার চেষ্টা করছিল। ও অন্যায় করেছে, পাপ করেছে, ওকে নিয়ে যান, কৃপানের মা বলছে। কৃপান তার মাকে এমনটা বলতে শুনে কিন্তু অবাক হয়ে যায়। কৃপানের মা রেগে গিয়ে কৃপানকে বলছে তুই জন্মের সময় মরে গেলি না কেন, কি চাস তুই, কি চাস, এই বলে দুগালে চর মারতে থাকে। যে আমাদের তুই নষ্ট করলি, কি পেলি তুই, এসব করে তুই কি পেলি, কাঁদতে কাঁদতে বলছে কৃপানের মা আর কৃপানকে মারছে। কৃপানের মা তখন তার মাকে বলছে, কৃপান তখন তার মাকে বলছে তুমি কিন্তু অন্যায় করছো। কৃপানের মা বলছে আমি কোনো অন্যায় করছি না, আমি যা করছি একদম ঠিক করছি, একটা মেয়ের সঙ্গে অন্যায় হওয়া থেকে আমি তাকে বাঁচাচ্ছি। এই বলে ছিছি করছেন তার ছেলেকে। একটা গুন্ডা, অপরাধী, রিভলভার, বন্দুক, এটা কি একটা জীবন? কৃপানের বাবাকে জিজ্ঞাসা করছে তার মা। এরপরে কাঁদতে থাকে আর কৃপানকে নিয়ে যেতে বলে এখান থেকে। এলিন তখন কৃপানের মাকে সামলাতে আসে আর বলছে কাঁদবেন না, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে পরিশী গীতাকে ফোন করেছে আর বলছে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার আর সিনহা বাড়িতে থাকাটা উচিত হবে না, কারণ দুদিন পরেই কেসটা কোর্টে উঠবে আর এরাও খুব ডেসপারেট হয়ে উঠেছে তার জন্যে। আমি হয়তো সবসময় এদের সাথে পাল্লা দিয়ে সামলে চলতে পারবো না। আর আমার দৃষ্টিহীনতার জন্য আমার মনে হচ্ছে যে কোনো সময় আমার সাথে যা কিছু হয়ে যেতে পারে। গীতা তখন তাকে জানাচ্ছে যে আপনি ওখানেই থাকবেন, সিনহা বাড়ির উপর 24 ঘন্টা নজর রাখা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, কেউ আপনাকে ছুতেও পারবে না। পরিশী তখন বলছে যে গীতা আমি আপনাকে ভরসা করি, তবুও আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার আশেপাশে কিছু একটা ঘটছে। ঠিক সেই সময় অধরা আর অধ্যায় পরিশীর ঘরে আসে। গীতা পরিশীকে জিজ্ঞাসা করছে যে কি ঘটছে। পরিশী বলছে 24 ঘন্টা আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, আমার অবস্থা যে কোনো মুহূর্তে মিনুর মতো হতে পারে। গীতা এটা শুনে কিন্তু ভয় পেয়ে যায়। পরিশী বলছে আমি খুব ভয়ে আছি। গীতা তখন তাকে বলছে ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, আমি দেখছি যে কি করা যায়, আর যতদূর সম্ভব চেষ্টা করছি যে যতটা সম্ভব কিছু করার। এই বলতে বলতে পরিশীর হাত থেকে কিন্তু অধরা ফোনটা কেড়ে নেয় আর গীতাকে বলে পরিশী এতক্ষণ যা যা কথা বলল সবই ওর মন গড়া কথা, আপনি ওর কথায় কান দেবেন না। ও এই বাড়িতে আছে, খুব ভালো আছে, আর পুলিশ তো 24 ঘন্টা নজর রেখেছে, আর মিনিটে মিনিটে থানা থেকে ফোনও আসছে, আর পরিশী তো আমাদেরকে বলেইছে যে আমাদের ফেভারেই কথা বলবে, তাহলে তার কোনো টেনশনই রইল না। আর মিনুর মতন মেয়েরা মরেছে কি বাঁচছে তার কেউ কোনো খবর রাখতে আসে না। আর একটা মেয়ে ড্রাঙ্ক অবস্থায় ওপর থেকে নিচে পড়ে মারা গেছে, এটাই তো স্টোরি। গীতা এটা শুনে কিন্তু রেগে যায় আর বলছে গল্প বানাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনার এই বানানো গল্প না আমি কোর্টে নিয়ে গিয়ে এই বানানো গল্পটা না আপনার কোর্টে নিয়ে গিয়ে ছুটিয়ে রেখে দেবো আমি, এটাই বলছে গীতা। আর আমি কোর্টে আসছি, মাথায় রাখবেন, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে অধরা পরিশীকে বলছে তুমি কোর্টে গিয়ে কি বলবে গো? অধ্যায় সিনহা, অধরা সিনহা এরা সবাই খুনি, তোমার হাজব্যান্ড একটা খুনি, এমনটাই বলবে তুমি? পরিশীকে বলছে। পরিশী বলছে হাজব্যান্ড কোথা থেকে এলো, ও তো আমার হাজব্যান্ড নয়, আমাদের তো বিয়েটাই হয়নি। অধ্যায় তখন পরিশীর উপর রেগে গিয়ে বলছে এই নাটক হচ্ছে নাকি, নাটক হচ্ছে? বিয়েটা হয়নি মানে বিয়ে তো হয়েছে। পরিশী বলছে গল্প যেভাবে সাজানো হয়েছে তাতে করে তো বিয়েটাই হয়নি। অধ্যায় এরপর রেগে গিয়ে পরিশীকে মারতে গেলে অধরা তাকে আটকে নেয় আর বলে যে তুই কি করছিস সেটা? অধ্যায় বলছে আমি ওকে এখানে মেরে ফেলে পুঁতে রেখে দেব। পরিশীও তখন পাল্টা বলছে চেষ্টা করে দেখুন না, একবার আইন আপনার আইন তো আপনার পৈতৃক সম্পত্তি না যে একটা খুন করার পর আবার একটা খুন করবেন আর আপনাকে জামাই আদর করবে, এমনটা তো নয়। এরপর পরিশী বলছে তার একটা প্রোগ্রাম আছে, ডান্স রিহার্সাল আছে, এই বলে চলে যাচ্ছে। তখন অধরা তাকে বলছে ডান্স রিহার্সালে যাচ্ছ পরিশী, যদি রিহার্সাল রুমে কিছু ঘটে যায় তাতে কি কিছু প্রমাণ হবে? পরিশী বলছে তাতেও প্রমাণ হবে, টার্গেট আমি, আর টার্গেট করেছেন আপনারা, চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে নেওয়া হয়েছে, আর আমি আপনাদের নাকের ডগায় বসে মাথার উপর ছুরি ঘোরাচ্ছি। পরিশী বলছে মিনুকে জাস্টিস পাওয়াতেই হবে, পেতেই হবে, ওকে জাস্টিস পেতেই হবে। এরপর পরিশী বেরিয়ে গেলে অধরা বলছে তার ভাইকে, অধ্যায়কে, যা ফলো করো ওকে, কোথায় যাচ্ছে, ডান্স রিহার্সালে কোথায় যাচ্ছে, দরকার পড়লে ডান্স রিহার্সাল রুমে ওকে মেরে ফেলতে হবে। আর অধ্যায় এটা শুনে একটু অবাক হয়, তার ভাইকে বলছে জাস্ট মেরে ফেল ওকে।
এরপর সিনাবাড়ি থেকে মনীষা কিন্তু এই কথাগুলো শুনে নেয়, শুনে সঙ্গে সঙ্গে গীতাকে ফোন করে, বলছে পরিষী আমার বৌদি হয়। বলে ও, তার মানে তুমি তোমার পরিষীকে বৌদি বলে মানো? বলে হ্যাঁ, বিয়েটা হয়েছে, আর দরকার পড়লে আমি সাক্ষীও দিতে পারি। বলছে বাহ, তোমাদের মতো মানুষ কিছু আছে বলে পৃথিবীটা চলছে। গীতা বলছে যাই হোক, ফোন করেছে কেন সেটা বলো। তখন মনীষী বলছে যে মনীষা বলছে যে রিহার্সাল রুমে গেছে পরিষী বৌদি, আর ওখানে ওর উপরে অ্যাটাক হতে পারে। গীতা এটা শুনে কিন্তু অবাক হয়ে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।